করেছে, কিন্তু এখন সেই আলাপ আলোচনা হচ্ছে না। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের যে ফেসবুক পেজ রয়েছে, সব জায়গাতে প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো সেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় এরকম কোনো কথাই তৈরি হচ্ছে না। অবশেষে সেই যে আন্দালিব রহমান পার্থ, তাকে নিজের পাশে বসিয়ে তারেক রহমান সাহেব গাড়ি চালালেন বেল্ট পরা অবস্থায়। তারপর আবার পার্থ সেটাকে যাকে বলা হয় সেই করলেন, যাকে বলে সেলফি তুললেন, সেটা আবার তার ফেসবুকে দিলেন। এটার কোনো রাজনৈতিক কারণ বা এটার কোনো শুভ ফলাফল ডাজ নট ম্যাটার, এটা আলোচনায় আসার দরকার ছিল, কিন্তু আলোচনা হলো, কিন্তু সবই নেতিবাচক, সবই নেতিবাচক আলোচনা হলো। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হলো না, পার্থরও ভাবমূর্তি উজ্জ্বল হলো না, এবং মানুষ এটা নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না, কোনোই আগ্রহ দেখাচ্ছে না। জাস্ট সামনে একটা জিনিস আসছে, এটাকে সরিয়ে দেওয়া, একটা গালি দেওয়া, একটা বাজে কথা বলা, এই পর্যন্তই। কিন্তু যখনই শেখ হাসিনার কোনো বক্তব্য আসছে, তার পক্ষ থেকে কোনো কথা আসছে, সঙ্গে সঙ্গে সেটা রেড অ্যালার্টের মতো হয়ে যাচ্ছে। মানুষ এটা নিয়ে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ অ্যাটলিস্ট সেটাকে নিয়ে খুব ব্যস্ত থাকছে। তো তার সমপর্যায়ের ভাইরাল হওয়ার মতো কোনো কাহিনী, কোনো ফেজ বা কোনো কিছু এখন এই বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তো কাজেই এই শেখ হাসিনাকে নিয়ে আমরা ভিডিও তৈরি করি, আমরা কথা বলি এই কারণে যে আপনারা সেটা শুনতে চান। আমি অন্য তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তার সরকারের ইতিবাচক দিক বলার চেষ্টা করেছি, তার স্ত্রী সন্তানের মাহাত্ম্য বর্ণনা করার চেষ্টা করেছি, যেখানে এটা 10,000 লোকও দেখে না। শেখ হাসিনাকে নিয়ে যখন আমি কোনো একটা ভিডিও করি, মুহূর্তের মধ্যে সেটা 1 লাখ লোক দেখে ফেলে, 2 লাখ লোক দেখে ফেলে, 10 লাখ লোক দেখে ফেলে, ফেসবুকে কোটি কোটি মানুষ দেখে ফেলে। এখন বলেন তো, আমরা এই যে যারা সামাজিক মাধ্যমে কাজ করি, আমরা তো সবসময় চাইবো যে আমাদের শ্রমের মূল্য আমরা পাই, শ্রমের যে অ্যাক্রিডিটেশন সেটা আসে। তো সেটা শেখ হাসিনা আমাদের জন্য ভায়াবল, আওয়ামী লীগ আমাদের জন্য ভায়াবল। এই জন্য মিডিয়াগুলো দেখেন, তারা কিন্তু কেউ ইচ্ছা করেই আওয়ামী লীগকে প্রমোট করছে না। শেখ হাসিনাকে প্রমোট করার কারো কোনো ইচ্ছে নেই, কিন্তু তাদেরকেও টিকে থাকতে হবে। তো সেই কারণে কি হচ্ছে, ঘুরে ফিরে এই কন্টেন্টগুলো চলে আসছে। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তিনি কিভাবে আসেন? তিনি কি ইচ্ছে করে জিদের বসে ওখান থেকে উড়ে আসতে পারবেন? নট লাইক দ্যাট। তিনি এখন ভারতের মেহমান। ভারত তাকে যদি বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, অথবা ভারত যদি তাকে বলে যে না, আপনি চলে যান এখান থেকে, যেখানে ইচ্ছা সেখানে চলে যান, দুনিয়ার কোথাও আশ্রয় দিল না, তিনি বাংলাদেশে এলেন। এসে তিনি এয়ারপোর্টে পুলিশের কাছে ধরা দিলেন। সারাটা পথ তাকে অপমান করে, মানে তাকে গাড়িতে ওঠানো হলো, প্রিজন ভ্যানে ঢুকানো হলো, মানুষ ডিম মারছে, জুতা মারছে, লাঠি মারছে। তারপর তিনি জেলখানাতে গেলেন, যাওয়ার পরে তার জন্য ফাঁসি হয়ে আছে, এরপর তিনি ফাঁসিতে চড়লেন। তিনি কি এই জন্য এভাবে আসবেন? অথবা অন্যভাবে ভারত সরকার তাকে বাংলাদেশে এস্টাবলিশড করলো। এখন এই যে তার যে আগমন বা তিনি যে কথাগুলো বলছেন, এটা কি কেবলই কথার কথা, ভয় দেখানো? এটি আত্মতৃপ্তি নাকি আসলে কোনো ঘটনা? ইতিহাসে এরকম কোনো ঘটনা কি কখনো ঘটেছে যে একজন মানুষ ক্ষমতা ছেড়ে দিয়েছে, বা একজন মানুষ ক্ষমতা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্যে তিনি চলে গেছেন, তারপরে আবার তিনি ফেরত এসেছেন? এটা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। নিকটতম দুনিয়াতে রেজা শাহ পাহলভী যখন ইরানে বিপ্লব হলো, সেই বিপ্লবের মাধ্যমে একটি সরকার, গণতান্ত্রিক একটি সরকার, মোসাদ্দেক, তিনি এলেন, একেবারে বাংলাদেশের সাথে হুবহু মিলে যাবে। এবং যখন গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের সময় রেজা শাহ পাহলভী আমেরিকাতে চলে গেলেন। আমেরিকাতে চলে গেলেন শেখ হাসিনার মতো। এরপর গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হলো, সেই নির্বাচিত সরকারকে আমেরিকা একটা কূ ঘটিয়ে দিল, মিলিটারি কূ ঘটে মোসাদ্দেককে ক্ষমতার থেকে আউট করে দিলেন। তারপর একটা পাল্টা কূ হলো, সেই পাল্টা কূয়ের পরে সেনাবাহিনীর লোকজন এয়ারপোর্টে সব দাঁড়িয়ে রইল, আর রেজা শাহ পাহলভী সেই ইরানে ফিরলেন, এবং ৭৯ বিপ্লব পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। বেশি দূর যাওয়া লাগবে না, ৫৩ থেকে ৭৯ পর্যন্ত। বাংলাদেশে যা ঘটেছে সেম ইরানে ঘটেছে। ২ নম্বর হলো যে এর বাইরে আরও কোনো গৌরবোজ্জ্বল ভূমিকা আছে কিনা। এটা তো গেল নেতিবাচক। ইতিবাচক কোনো দিক আছে কিনা ক্ষমতায় ফিরে আসার? অর্থাৎ
যদি রেজা শাহ পাহলভীর মতো ফিরে আসেন, তাহলে আমেরিকা যে কাজটা করেছে, মোদি যদি ঠিক সেম কাজটা শেখ হাসিনার জন্য করেন, তাহলে বাংলাদেশেও সেই 1953 সনের মতো ঘটনা, যেটা তেহরানে ঘটেছিল, সেই ঘটনা এখানে ঘটা সম্ভব। আর দ্বিতীয়ত হলো যে, যদি গ্লোরিয়াসলি কামব্যাক করা যায়, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। সেটা হলো যে, কখনো কখনো নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য, নিজের গুরুত্ব বোঝানোর জন্য অনেক কিছু করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে যেভাবে কোটা বিরোধী আন্দোলন হলো, এবং শেষের দিকে এসে মাত্র 4-5 দিন আগে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তারপর শেখ হাসিনা নিরাপদে নিজের আত্মীয়-স্বজন তাদেরকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিলেন। তারপর নিজে চলে গেলেন। আর তার দলের যে সমস্ত ক্রিমিনাল ছিল, যারা সোশ্যালি একেবারে অ্যাবনক্সিয়াস, সমাজের সবার কাছে নিন্দিত হয়ে গেলেন, তাদেরকে তিনি ধরিয়ে দিলেন ক্যান্টনমেন্টে। তারপর শেষে তারা এখন জেলখানাতে আছে। এরপর বিভিন্নভাবে ক্ষমতায় আসলেন এবং লোকজনকে বুঝালেন যে আমি শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ দেখা। ফলে এই আন্দোলন এর পেছনে যদি শেখ হাসিনা গ্রিন সিগন্যাল থাকে, এটাও কি অস্বাভাবিক বলেন তো? আপনি মিলিয়ে দেখেন তো সব ঘটনা। তার কোন জায়গাটাতে ক্ষতি হয়েছে? শেখ পরিবারের কাউকে আপনি ধরতে পেরেছেন কিনা? দূর সম্পর্কের আত্মীয়-স্বজন প্রত্যেকটা লোক নিরাপদে আছে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। এটা কেন হলো? কিভাবে হলো? ইট ইজ একটা প্ল্যান ছিল। মানে যদি ম্যাটিকুলাস ডিজাইন থেকে ইউনূস সাহেবের, শেখ হাসিনারও একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। তো এরকম কোনো ঘটনা ইতিহাসে ঘটেছে? বলে হ্যাঁ, ঘটেছে। অটোমান সাম্রাজ্য যখন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্মে আছে, এবং সেই মানে সাম্রাজ্যের বহু রাজা বাদশা ছিলেন। আমরা তো সুলতান সুলেমানের নাম জানি। তারপরে কোসেম, যে হুররম বা কোসেম, এই শব্দগুলো আমরা জানি। এই কোসেম একজন সম্রাজ্ঞী ছিলেন। তো তার সন্তান, কোসেমের সন্তান সেই সম্রাট তৃতীয় মুরাদ। তো তৃতীয় মুরাদ, তাকেও বাংলাদেশের লোকজন এই দীপ্ত টেলিভিশনে যে অনুষ্ঠান হয়েছে তার মাধ্যমে জানি। তো এখন আসলে অটোমান সাম্রাজ্যের ইতিহাসে 3 জন মুরাদ, চতুর্থ মুরাদ, মানে 4 জন মুরাদ আছে। তার মধ্যে 3 জন মুরাদ খুবই গ্লোরিয়াস মুরাদ। প্রথম মুরাদ, এরা খুব রাগী, এরা খুব জেদি, এরা খুব সফল, এরা খুব জনপ্রিয় সবাই। তো এর মধ্যে যিনি দ্বিতীয় মুরাদ, তার কাহিনী বলি। দ্বিতীয় মুরাদ যুদ্ধ, মানে খুব আধ্যাত্মিক লোক ছিলেন। তার রাজকর্ম সমাবেশ সেটা ভালো লাগতো না। তিনি অনেক দিন যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে তিনি আর সেই যুদ্ধ করতে চাচ্ছিলেন না। ইউরোপের যারা শক্তিবর্গ, তাদেরকে যুদ্ধে পরাজিত করলেন। পরাজিত করে তাদের সঙ্গে একটা শান্তি চুক্তি করলেন। করে নিজের বালক সন্তান দ্বিতীয় মেহমেদ দ্য ম্যাগনিফিসেন্ট বলা হয় যাকে, দ্য গ্রেটেস্ট, যিনি কনস্টান্টিনোপল দখল করেছেন, তার কাছে রাজ্যের ক্ষমতার ভার দিয়ে তিনি অবসরে চলে গেলেন। কিন্তু এই যে তিনি চলে যাওয়ার পরে কি হলো? আবার সেই বিদ্রোহ শুরু হলো। ইউরোপীয় লোকজন মনে করলো যে এইবার আমরা সুযোগ পেয়েছি, এবার আর ছাড়াছাড়ি নেই, অটোম্যানদেরকে এবার আমরা একটা বুঝিয়ে দেব। যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে তারা যে কাজ করলো, সেই মানে আবার তারা আক্রমণ করলো। তখন আমাত্যবর্গ, রাজন্যবর্গ এবং স্বয়ং খলিফা বা সুলতান মুরাদের সন্তান মেহমেদ, সে তার বাবার কাছে গেল যে আমি পারতেছি না, আপনি আসুন রাজ্য রক্ষা করেন। তিনি আবার ক্ষমতায় বসলেন। 1 বছর থাকলেন, সমস্ত যুদ্ধ জয়লাভ করলেন। আবার তিনি চলে গেলেন। আবার চলে যাওয়ার পরে 1 বছর ঠিক থাকলো। 1 বছর পর আবার গণ্ডগোল। ফলে আবার সবাই তার কাছে গেল। আবার তিনি ক্ষমতায় আসলেন, ক্ষমতায় বসলেন। এইবার তিনি 1.5 বছর ক্ষমতায় থেকে পরে তিনি মারা গেলেন। তো এটাকে বলা হয় মানবজাতির ইতিহাসে সবচেয়ে গোল্ডেন, মানে রাজকীয় এবং স্বর্ণময় প্রত্যাবর্তন, যেটি হয়েছিল সুলতান দ্বিতীয় মুরাদের দ্বারা। এবং তিনি যে সুপুত্র, যাকে 2 বার তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, তার সেই সুপুত্র তৃতীয়বার যখন ক্ষমতায় আসলেন, তিনি সেই সময়টাতে যে ইতিহাস রচনা করলেন, সেই ইতিহাস মানবজাতির ইতিহাসের, যেটা ইতিহাসের কোর্স অফ অ্যাকশন পাল্টে দিল। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দুর্গ, সুরক্ষিত শহর
এবং 800 বছরের একটা ডাইনেস্টি, রোমান ডাইনেস্টি। সেই রোমান ডাইনেস্টির শেষ সিম্বল এবং দ্য প্রাইড অ্যান্ড প্রেস্টিজ, যেটা 800 বছরে যে শহর কেউ দখল করতে পারেনি, এবং যে শহর দখল করবে মুসলমানরা, এবং যিনি দখল করবেন তার নামটি পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে নাম হবে আমার নামের নাম মোহাম্মদ। ঠিক সেই মেহমেদ, তিনি এই সুলতান মুরাদের পুত্র। তিনি সেটা মানে সেই কনস্টান্টিনোপল দখল করে ইতিহাস তৈরি করেছেন। তো সেই দিক থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন কীভাবে হবে, বা শেখ হাসিনার উত্তরসূরি এখন যদি জয়কে, আপনি জানেন জয়কে কেউ বলছে এই পাগল, অটিস্টিক, কিচ্ছু জানে না, কিন্তু নামটা তো জয়। জন্ম হয়েছে 71 সনে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে, অর্থাৎ সে যখন পেটে ছিল তখন ঠাস 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 করে বুলেট ফুটছিল ঢাকা শহরে, মুক্তিযুদ্ধ চলছিল। তো সেই তার মাতৃগর্ভে সে যে শব্দ শুনেছে, বুলেট, বোমা, বন্দুকের শব্দ শুনেছে, আর সে যখন পৃথিবীতে এসছে, আসার পর সে কি দেখেছে? জয় দেখেছে, বিজয় দেখেছে, 71 দেখেছে। আবার তার যখন একেবারে এই যে সুলতান মেহমেদের মতো কৈশোর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স, তখন তার দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, দেশের বাইরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তিনি ঘুরেছেন। ফলে তাকে আপনি অটিস্টিক বলেন, যা কিছু বলেন, তার জীবনের যে অভিজ্ঞতা, তার যে এডুকেশন, তার যে